বিজনেস স্ট্যান্ডার্ড নামক একটা পত্রিকায় প্রকাশিত একটা সংবাদে বলা হয়েছে যে বাংলাদেশের বৃহত্তম বহুজাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি বেক্সিমকোর অধীনে থাকা 170টা কোম্পানির মধ্যে 136টা কোম্পানি আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এবং শুধু তাই নয়, এদের মধ্যে 32টা কোম্পানিকে রীতিমতো নিলামে তোলা হবে। চায়না ভারতের বৈঠক শেষ হয়েছে। অজিত দোভাল গেছিলেন দুদিনের ট্যুরে, গিয়ে ওখানে ফরেন মিনিস্টার তার সঙ্গে কথা বলেছেন চায়নার, এবং ওনাদের ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গেও কথা বলেছেন। দুদিনে 3টে রাউন্ড মিটিং হয়েছে। দেশে বা প্রবাসে যেখানেই বসে আমাদের দেখছেন, সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। মায়ানমার বাংলাদেশ নিয়ে ভারত চীন বৈঠক, একে অন্যের সাহায্যে প্রস্তুত। ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে বাংলাদেশের শিল্প কারখানা বেক্সিমকোর কয়েকটি কারখানা বন্ধ হতে পারে। আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আগামী বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে সেটি নিয়ে এই প্রতিবেদন। আশা করি সম্পূর্ণ খবরটি আপনারা দেখবেন। আসলে বিজনেস স্ট্যান্ডার্ড নামক একটা পত্রিকায় প্রকাশিত একটা সংবাদে বলা হয়েছে যে বাংলাদেশের বৃহত্তম বহুজাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি বেক্সিমকোর অধীনে থাকা 170টা কোম্পানির মধ্যে 136টা কোম্পানি আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এবং শুধু তাই নয়, এদের মধ্যে 32টা কোম্পানিকে রীতিমতো নিলামে তোলা হবে। বিজনেস স্ট্যান্ডার্ড নামক এই রিপুটেড নিউজ পেপারটা যে সময় এই সংবাদকে প্রকাশ করেছে, সেই একই সময়ে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নামের আরেকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই একই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের শিল্প খাতের সংকটের ফলে প্রতিবেশী দেশ ভারত উপকৃত হচ্ছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী এর ফলে ভারতীয় টেক্সটাইল হাবগুলো যেমন তামিলনাড়ু, গুজরাট, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে নতুন করে অর্ডার আসছে গার্মেন্টসে। বিশেষ করে তামিলনাড়ুর তিরুপুর নামক একটা জায়গায় যেখানে এত বেশি অর্ডার আসছে, সেখানে সব ফ্যাক্টরিগুলোতে ওভার টাইম এবং ডাবল শিফটে কাজ করতে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের। দেখুন, বাংলাদেশে গত 3 মাসে যেরকম রাজনৈতিক অস্থিরতা চলছে, যেভাবে বাংলাদেশের উপদেষ্টারা দেশের উন্নয়ন নিয়ে কথা কম আর ভারত বিদ্বেষ নিয়ে কথা বেশি বলছে, সেক্ষেত্রে এটা তো হওয়ারই ছিল। কিন্তু যেহেতু আমি একজন ভারতীয় শিক্ষক, তাই ঠান্ডা মাথায় এটা আমরা বিশ্লেষণ করব, এর থেকে শিক্ষা নেব এবং এই অবস্থার সুযোগ নিয়ে ভারত কি লাভ করতে পারে তার দিশাও খুঁজব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। দেখুন, আমরা যারা একটু আধটু খবর রাখি তারা সবাই জানি যে গার্মেন্ট শিল্প ছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কেন কথা বলছি? কারণ শেখ হাসিনার শাসনকালে বিগত 15 বছর ধরে দেশটার অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে কাজ করেছে কিন্তু এই গার্মেন্টস শিল্প। শেখ হাসিনার শাসনকালে প্রকাশিত একটা পরিসংখ্যান অনুযায়ী গার্মেন্ট শিল্প বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80% ছিল। টাকার অঙ্কে যার ভ্যালু প্রায় $80 বিলিয়ন বেশি, যেটা বাংলাদেশের মোট শিল্প উৎপাদনের প্রায় 20%। শুধু তাই নয়, এই শিল্পে প্রায় 40 লাখ মানুষ কাজ করত, যাদের মধ্যে অধিকাংশই কিন্তু ছিল মহিলা শ্রমিক। আর গার্মেন্টসের কর্মসংস্থান ছিল দেশটির মোট কর্মসংস্থানের 12 থেকে 13%-এরও বেশি। ডক্টর ইউনূস দেশটা সর্বনাশ করে দেওয়ার আগে বাংলাদেশকে রাইজিং স্টার অফ এশিয়া যে বলা হতো না, সেটা কিন্তু তাদের এই গার্মেন্টস শিল্পের জন্যই। কারণ 2017 সাল থেকে 2021 সাল অবধি ধারাবাহিকভাবে বাংলাদেশ পৃথিবীর গার্মেন্ট শিল্পে একদম 1 নম্বর অবস্থানে ছিল। যদিও 2022-এ এক ধাপ পিছিয়ে বাংলাদেশ রপ্তানি খাতে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারী দেশ হয়ে যায় বটে, এবং পরবর্তীকালে ভারত এবং ভিয়েতনামের মতো অন্যান্য দেশের গার্মেন্ট শিল্পে উন্নতি করলে বাংলাদেশ আরও কিছুটা পিছিয়ে পড়েছিল, একথাও সত্যি বটে। তবু গত বছর পর্যন্ত বাংলাদেশ গার্মেন্টস রপ্তানি এবং উৎপাদনে কিন্তু পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই বিবেচিত হতো, কারণ বিশেষত ইউরোপীয় ইউনিয়নে সবকটা দেশে বাংলাদেশ তখনও একটা মেজর গার্মেন্টস সরবরাহকারী দেশ হিসেবেই পরিচিত ছিল। আর সেই কারণেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা 2025 সালের মধ্যে বাংলাদেশের মোট গার্মেন্টস রপ্তানি $100 বিলিয়ন পৌঁছানোর প্রেডিকশন পর্যন্ত করেছিল। খেয়াল করুন, আমি কিন্তু বারবার বলছি ছিল, মানে এখন কিন্তু আর নেই। গত 15 বছর ধরে শেখ হাসিনা তিলে তিলে যে শিল্পটাকে গড়ে তুলেছিলেন, গত 3 মাসে কুলাঙ্গার ইউনূস সেটাকে একেবারে শেষ করে দিয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে শেষ যে করে দিয়েছে তার প্রমাণ কি আছে আপনার কাছে? দেখুন, আপনারা জানেন আমি লজিক এবং রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না, আজও কিন্তু বলছি না। কিভাবে শেষ হয়েছে এবং কেন শেষ হয়েছে চলুন লজিক এবং রেফারেন্স সহ ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই। দেখুন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে ছোট বড় অসংখ্য গার্মেন্টস শিল্প গড়ে উঠেছিল, এটা তো সত্যি। এটার মধ্যে সর্ববৃহৎ গার্মেন্টস কোম্পানি ছিল বেক্সিমকো। বেক্সিমকো হলো বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল কংগ্লোমারেট। আমি এখানে বলে রাখি যে কংগ্লোমারেট হলো একটা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে একই সঙ্গে একাধিক শিল্প বা খাতে যারা কাজ করে। এই বেক্সিমকো গ্রুপ একটা কংগ্লোমারেট, কারণ এরা বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ইনফরমেশন টেকনোলজির খাতে একসঙ্গে কাজ করে। বেক্সিমকো নামক এই যে একটা বহুজাতিক কংগ্লোমারেট কোম্পানি 1971 সাল নাগাদ স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল ঢাকায়। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সফল ব্যবসায়িক গ্রুপের মধ্যে একটা। অনেকেই আপনারা এটা জানেন। ঔষধ, সেমিকন্ডাক্টর এবং রিয়েল এস্টেট, এই সমস্ত ক্ষেত্রগুলো যদি বাদও দিই, এদের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পের কথাও ধরি, তাহলেও দেখা যাবে যে বেক্সিমকো বাংলাদেশের টেক্সটাইল শিল্পে একটা বিশাল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে রয়েছে। এর অধীনে 170টার বেশি কোম্পানি রয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই কিন্তু টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজ করে। এটি দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে
বাংলাদেশের পোশাক রপ্তানি করে। শেখ হাসিনা দেশ ত্যাগের আগ পর্যন্ত এই কোম্পানিটা বাংলাদেশের অর্থনীতিতে খুব ভালো রকমের ইনপুট দিত। আর তারপরে আমরা সকলে জানি সেই 5ই আগস্টের কালো দিন বাংলাদেশের আকাশে ঘনিয়ে এলো এবং তারপর থেকে 3 মাস কাটতে না কাটতেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামক পত্রিকায় প্রকাশিত একটা সংবাদে বলা হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম বহুজাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস কোম্পানি বেক্সিমকোর অধীনে থাকা 170টি কোম্পানির মধ্যে 136টি কোম্পানি আগামী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এদের মধ্যে 32টি কোম্পানিকে রীতিমতো নিলামে তোলা হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে বেক্সিমকোর ঋণ পরিস্থিতিটা ভীষণই খারাপ। বিশেষ করে জনতা ব্যাংকের কাছ থেকে 23,000 কোটি টাকা ঋণ, এদের মধ্যে 19,000 কোটি টাকায় কিন্তু ব্যাড লোন হিসাবে চিহ্নিত হয়ে আছে। অবস্থাটা আশা করি বুঝতেই পাচ্ছেন, কিন্তু নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন এরকম অবস্থাটা হলো। আমরা এই পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করবো এবং জানার চেষ্টা করব যে কেন বেক্সিমকোর মতো এত বড় কোম্পানির কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এর ফলে ভারত কিভাবে লাভবান হচ্ছে। তবে তার আগে এর পেছনের প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নিয়ে চলুন। দেখুন, প্রথমত বাংলাদেশের শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কোনো এক অজ্ঞাত কারণে দেশের টেক্সটাইল কারখানার শ্রমিকরা প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন। 26 এবং 27 নভেম্বরের খবর অনুযায়ী ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা যেমন আশুলিয়া এবং গাজীপুরে এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল, এই কথা আমরা জানি। আমরা যে কোম্পানির কথা বলছি অর্থাৎ বেক্সিমকো, তার প্রধান ইন্ডাস্ট্রিয়াল পার্কও কিন্তু এই গাজীপুর এলাকাতেই অবস্থিত। আপনারা অনেকে জেনে থাকবেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর থেকেই এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো কারণে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। ঢাকার আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের মতো এলাকায় গার্মেন্টস কর্মীরা প্রায় 20% থেকে 30% বেতন এবং অন্যান্য সুবিধা আদায়ের জন্য রীতিমতো প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছে। দেখুন, হঠাৎ কেন এই বিক্ষোভ, সে কথা তো ভগবানই জানে, আমি তো জানি না। তবে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই ধরনের প্রতিবাদের কারণে 40% থেকে 50% গার্মেন্টস কোম্পানি তাদের উৎপাদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে রাখতে বাধ্য হয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনার আমলে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য ভারতের কাঁচামাল সরবরাহটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই গার্মেন্টসের জন্য দরকারি তন্তু, সুতো, রং, আনুষঙ্গিক উপকরণ যেমন ফাইব্রিক, ডাই, এইগুলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য অত্যন্ত বড় সরবরাহকারী দেশ হিসেবে তো ভারত ছিল। কিন্তু আমরা জানি ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কটা কিরকম। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রায় 35 থেকে 40% কাঁচামাল ভারত থেকে উৎপাদিত এবং সরবরাহিত হতো। কিন্তু গত 3 মাসে বাংলাদেশের ইউনূস সরকার ভারতের সঙ্গে সম্পর্ক এমন অবনতি ঘটিয়েছে যে বর্তমানে বাংলাদেশের গার্মেন্টসের পণ্য যে কাঁচামালের দাম সেটা কিন্তু 20 থেকে 30% বৃদ্ধি পেয়েছে। কাঁচামাল সরবরাহের ঘাটতি এবং লজিস্টিক খরচ বেড়ে যাওয়ার কারণে গার্মেন্টসের খাতের উৎপাদন খরচ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছে। ঢাকা ট্রাইবুন নামে একটা পত্রিকার মতে গার্মেন্টস শিল্পে কাঁচামালের দাম বৃদ্ধির কারণে প্রায় 15 থেকে 20% কোম্পানি তাদের উৎপাদনকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয়ত, বাংলাদেশের গার্মেন্টস খাতের বেশিরভাগ কোম্পানি ঋণের কারণে সংকটে রয়েছে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি গার্মেন্টস শিল্পের মোট ঋণের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। এর মধ্যে কিন্তু অনেকটাই ব্যাড লোন হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোর তথ্য মতে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে গার্মেন্ট শিল্প ঋণ পুনর্গঠন বা ঋণ পুনর্বিনিয়োগে অসুবিধা হচ্ছে, যার ফলে অনেক কোম্পানি কিন্তু ঋণের অভাবে তাদের বর্তমানের উৎপাদনকে চালিয়ে যেতে পারছে না। চতুর্থত, বাংলাদেশি গার্মেন্ট শিল্পের রপ্তানির আয় গত বছর 17.9 বিলিয়ন মার্কিন ডলার ছিল, যা পূর্ববর্তী বছরের তুলনায় 7 থেকে 10% কমেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মতে এই পতন গার্মেন্টস কোম্পানিগুলোর জন্য একটা বড় ধাক্কা হিসাবে কাজ করেছে। কিন্তু কেন এই পতন? বিশেষজ্ঞদের মতে দুটি কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাজারে থেকে অর্ডার পাওয়াটা কিন্তু বাংলাদেশের জন্য অনেকটা কমে গেছে। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের চলমান অস্থিরতার জন্য গত 3-4 মাসে গার্মেন্টস কোম্পানিগুলো ঠিক সময়ে মালের অর্ডারটা ডেলিভারি করতে পারছে না। আর দ্বিতীয়ত, ভারতের সমুদ্র বন্দর বিশেষ করে কলকাতা, হায়দ্রাবাদ এবং চেন্নাই পোর্টের মাধ্যমে বাংলাদেশের যে গার্মেন্টস রপ্তানি হতো সেই গার্মেন্টস রপ্তানির জন্য ট্রানজিট বন্দর হিসাবে ভারতের কোনো বন্দরকে বাংলাদেশ ইউজ করতে পারছে না। প্রায় 30 থেকে 40% বাংলাদেশি গার্মেন্টস পণ্য ভারতের মাধ্যমে যে আগে বিশ্বের বাজারে রপ্তানি হতো সেইটা কিন্তু ইউনিশ সরকারের ভারতের সঙ্গে শত্রুতার ফলে রীতিমতো ধাক্কা খেয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এই অবনতির কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প কিন্তু রীতিমতো এই বৈদেশিক এক্সপোর্ট থেকে বঞ্চিত হচ্ছে। পঞ্চমত, ঢাকা ট্রাইবুনের রিপোর্ট অনুযায়ী ইউনিশ সরকারের এই 3-4 মাসে গার্মেন্টস শিল্পে উপযুক্ত তহবিলের সহায়তা পাওয়ার ক্ষেত্রে রীতিমতো অব্যবস্থা দেখা দিয়েছে। বলা বাহুল্য, করোনা পরবর্তীতে শেখ হাসিনা সরকার আমলে গার্মেন্টস কোম্পানিগুলো যে স্পেশাল প্যাকেজ পেয়েছিল তার ছিটে ফোটাও কিন্তু এখন বরাদ্দ হচ্ছে না। সরকারের কাছ থেকে এই গার্মেন্টস শিল্পগুলো কোনো রকম ভাবে মনোযোগ তো পাচ্ছেই না। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসাবে যে গার্মেন্টস শিল্প, সেখানে মনোযোগ দেওয়ার বদলে বর্তমান ইউনূস সরকার জাতীয় পতাকা চেঞ্জ, সঙ্গীত পরিবর্তন, হিন্দু নিধনযোগ্য চালু রাখা এগুলোর দিকেই অনেক বেশি মনোযোগ দিয়েছে। আর যা হওয়ার তাই কিন্তু গার্মেন্টস শিল্পের সঙ্গে হচ্ছে। ষষ্ঠত, বাংলাদেশের বর্তমানে দক্ষ যে গার্মেন্টস ইঞ্জিনিয়ার তাদের কিন্তু সংকট দেখা দিয়েছে। এই পয়েন্টটা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস কোম্পানিগুলোই তাদের গার্মেন্টস ইঞ্জিনিয়ার, ডিজাইনার এবং টেকনিক্যাল স্টাফ হিসেবে কিন্তু ভারতীয়দেরকে নিয়োগ করতো। আর এখন বাংলাদেশ যেভাবে মোল্লা আর জিহাদিদের হাতে চলে গেছে,
হয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই ভারতীয়রা কিন্তু বাংলাদেশে আর নিরাপদ বোধ করছে না। দলে দলে কিন্তু ওই ইঞ্জিনিয়ার এবং স্টাফেরা ভারতবর্ষে ফিরে এসেছে। সপ্তমত হলো চাঁদাবাজি। দেখুন, এই কথা তো অস্বীকার করার উপায় নেই যে এই মুহূর্তে বাংলাদেশ একটা মগের মুলুকে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই যাদের হাতে টাকা রয়েছে সেই শিল্পপতিরা এখন চাঁদার জুলুম থেকে বাঁচার জন্য দেশে না থেকে বিদেশে গিয়ে পড়ে থাকাটাই অনেক বেশি প্রেফারেবল মনে করছে। মূলত এই 7টা কারণে বাংলাদেশের গার্মেন্ট শিল্প সম্পূর্ণভাবে ধ্বংসের মুখোমুখি এসে পড়েছে। অতএব এই গুরুতর সমস্যা নিয়ে সম্প্রতি বেক্সিমকোর অ্যাডভাইজরি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেক্সিমকোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী এবং গৃহমন্ত্রীও কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছিলেন। সরকার বৈঠকে নির্দেশ দেয় যে শ্রমিকদের বেতন এবং ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। তবে বেক্সিমকোর কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন যে তাদের কাছে এনাফ অর্থ নেই, ফলে তারা কোনো রকম ভাবে বেতন পরিশোধ করতে পারবে না। বাংলাদেশে বেক্সিমকো কোম্পানির পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে সেখানে 32টা গার্মেন্টস কোম্পানি এবং টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে, সেগুলোকে এখনই নিলামে তোলা হবে এবং 136টি কোম্পানি যেগুলো টেক্সটাইল এবং গার্মেন্টসে কাজ করছে তাদেরকে আগামী 3 মাসের মধ্যেই পুরোপুরিভাবে বন্ধ করে দেবে। চায়না ভারতের বৈঠক শেষ হয়েছে। অজিত দোভাল গেছিলেন দুদিনের ট্যুরে, গিয়ে ওখানে ফরেন মিনিস্টার তার সঙ্গে কথা বলেছেন চায়নার, এবং ওনাদের ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গেও কথা বলেছেন। দুদিনে 3টে রাউন্ড মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর একটা জয়েন্ট স্টেটমেন্ট দুজনেই জারি করেছেন। জারি করে দুপক্ষ মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দুজনের উপস্থিতিতে পড়া হয়। সেই জয়েন্ট স্টেটমেন্ট যেটা আছে সেটা আজকে প্রকাশ পেয়েছে কাগজে, সেটা আমি একটুখানি আপনাদের পড়ে শোনাই। Doval hold talks with Chinese Foreign Minister Wang Yi on peace at borders, restoration of ties. 18 ডিসেম্বর 10:55 AM বেজিং, বেজিং এর থেকে করা হয়েছে। India China special representative meet after 5 years to discuss border issue and restore bilateral ties. বাংলায় যেটুকু পাওয়া গেছে তার থেকে আমি পড়ে শোনাচ্ছি। মিস্টার দোভাল, যিনি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন, মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 5 বছর পর অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধিদের মধ্যে আলোচনার 23তম রাউন্ডে অংশ নিতে এখানে এসেছিলেন। শেষ বৈঠকটি 2019 সালে দিল্লিতে হয়েছিল। 5 বছর পর এই বাইলেটারাল মিটিংটা হচ্ছে প্রতিনিধি দলের সঙ্গে। চীনের সময় সকাল 10টায় আলোচনা শুরু হয়। তারপরে যে জয়েন্ট স্টেটমেন্টটা যেটা পড়া হয়েছে সেই জয়েন্ট স্টেটমেন্টটা হচ্ছে এই রকম: চীন ও ভারতের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ সাধারণ বোঝাপড়া বাস্তবায়ন করতে, একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগকে সম্মান করতে, সংলাপ এবং যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করতে, আন্তরিকতা ও সৎ বিশ্বাসের সাথে সঠিকভাবে মতপার্থক্য মীমাংসা করতে চীন ও ভারতের সাথে কাজ করতে প্রস্তুত। দ্বিপাক্ষিক সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীল এবং সুস্থ উন্নয়নের পথে ফিরে আসবে তিনি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যিনি প্রেস বিবৃতিটা যিনি পাঠ করেছেন জয়েন্ট স্টেটমেন্ট তিনি বলেছেন, তার নাম এখানে দেওয়া নেই। এখন ব্যাপারটা হচ্ছে এই যে পরস্পর আস্থা, সেটা হচ্ছে বর্ডার সিচুয়েশন নিয়ে, একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগকে সম্মান করতে, যে সমস্ত উদ্বেগগুলো রয়েছে সেগুলোকে সম্মান করতে, সংলাপ এবং যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করতে। যে কোনো কাজই হোক না কেন নিজেদের মধ্যে পারস্পরিক আস্থা জোরদার করার জন্য যে সমস্ত মিটিংগুলো দরকার, যে সমস্ত কথাবার্তা দরকার, সেই সমস্ত কথাবার্তা দুজনেই রাজি হয়েছেন। দুপক্ষই, ভারত এবং চীন দুপক্ষ রাজি হওয়ার পর এই জয়েন্ট স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। এখন এই মিটিংটা নিয়ে এত গুরুত্বপূর্ণ কি, এত গুরুত্বপূর্ণ হঠাৎ হয়ে দাঁড়ালো কেন? এখানে ছবিগুলো দেখুন। এখানে ছবিগুলো যেটা আছে সেটা হচ্ছে মধ্যখানে দুজন দাঁড়িয়ে আছেন, সেটা একজন হচ্ছেন অজিত দোভাল, একজন হচ্ছেন ফরেন মিনিস্টার ওয়াং ই। দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, অত্যন্ত হাসি খুশি এবং খুব পজিটিভ মেজাজে দুজনেই রয়েছেন। সঙ্গে চাইনিজ এবং ভারতীয় প্রতিনিধি দলের একজন করে রয়েছেন এখানে। পরেরটায় দেখুন, এই ছবিটা দেখুন, এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হেন জ্যাং আর অজিত দোভাল। দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, অত্যন্ত স্বাভাবিক এবং বেশ উৎফুল্ল দুজনেই। মিটিংটা খুব সাকসেসফুল হয়েছে। এখন বর্ডার সিচুয়েশন তো অনেক আগেই তো মিটে গিয়েছে। আমাদের দেবসাং এবং দেমচক দুটো পয়েন্ট যে দুটো নিয়ে গন্ডগোল ছিল, সেই দুটো পয়েন্টও গন্ডগোলগুলো মিটে গিয়েছে। তাহলে বর্ডার সিচুয়েশনটা কি, যেটা নিয়ে এই 5 বছর বাদে হঠাৎ করে আলোচনাটা শুরু হলো?
অ্যাকচুয়ালি চায়নার বর্ডারে যেটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমার, বাংলাদেশ। মায়ানমার অশান্ত, বাংলাদেশ অশান্ত। তাহলে এই দুটো অশান্তি যারা পাকিয়েছে তারা যে চুপ করে আগামী দিনে বসে থাকবে না, সেটা ভারতবর্ষ এবং চীন খুব সহজেই ধরে ফেলেছে। কারণ দু দলেরই অনেক কূটনীতিক আছে যারা অনেক উঁচু দলের মানুষ, তারা বিশ্ব জুড়ে ঘুরে বেড়ান এবং কূটনীতিতে তারা হচ্ছে একেবারে 1 নম্বর। এখন এখানে দেখুন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সেটা হচ্ছে ওদের ফরেন মিনিস্টার এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মিট করছেন কে? আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। তার মানে অজিত দোভালজি পুরো ব্যাপারটা, সিচুয়েশনটা ওনাদেরকে গিয়ে বুঝিয়েছেন এবং ওনাদের যে এনএসএ আছে তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং দুজনের যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার একটা লাইনে এসে দুজনে কিন্তু সহমত হয়েছেন যে আমাদের দুজনের দিকে কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। তার কারণ হচ্ছে 20 জানুয়ারি পর ট্রাম্প আসছেন। ট্রাম্প এলে যেমন চীনের ওপর একটা চাপ বাড়বে, তেমনি আবার যারা এই সমস্ত গন্ডগোলগুলো পাকাচ্ছে তারা যে চুপচাপ বসে থাকবে, তখন ট্রাম্প এলেই যে একেবারে সব জাদু কাঠির মতো 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে সমস্ত ঠিক করে দেবেন, তা তো নয়, সেটা হওয়ার নয়। কারণ এই ঝামেলাটা কিন্তু এখন চলবে এবং যত দিন যাবে তত কিন্তু মায়ানমারের অশান্তি বাড়বে, বাংলাদেশের অশান্তি বাড়বে। ফলে দুপক্ষই ঠিক হয়েছে যে আমরা একে অপরের স্বার্থ নিয়ে কাজ করব। আমাদের যে সমস্যা ছিল সেটা হচ্ছে বর্ডার সমস্যা। বর্ডার সমস্যা আমরা মিটিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সমস্যা ছাড়া আর কোনো সমস্যা ছিল না, এখনো নেই, আর ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। কারণ ভারতের এমন কিছু চীনের সঙ্গে নেই, চীনের এমন কিছু ভারতের সঙ্গে নেই যেটা নিয়ে গন্ডগোল পাকাতে পারে। এক হচ্ছে গিয়ে তিব্বত, সে তিব্বত নিয়েও একটা আলোচনা হয়েছে, মানস সরোবর নিয়েও একটা আলোচনা হয়েছে, একটা পজিটিভ ফলাফল বেরিয়ে এসছে। সেগুলো হচ্ছে পুরনো কথা, নতুন কিছু কথা নেই। তাহলে এখন এই যে চীন কেন এত উদ্বিগ্ন? চীনের ওখানে অনেকগুলো প্রজেক্ট চলছে মায়ানমারের ভেতরে, সেগুলো যদিও এখন হুন্তা বাহিনীর দখলে রয়েছে, কিন্তু কতদিন সেই প্রজেক্টগুলো হুন্তা বাহিনীর দখলে ওই প্রজেক্টগুলোর জায়গায় থাকবে তা নিয়ে কিন্তু খুব মুশকিল আছে। এদিকে ভারত কিন্তু তার যে প্রজেক্টটা আছে, বন্দর প্রজেক্টটা, সেটা মায়ানমারের বিদ্রোহী যে গোষ্ঠী আছে আরাকান আর্মির সঙ্গে কথাবার্তা বলে কিন্তু একটা সমঝোতায় নিয়ে এসছে এবং আরাকান আর্মি তারা কিন্তু একটা স্টেটমেন্ট জারি করে বলে দিয়েছে যে ওখানে যে পোর্টের কাজ ইন্ডিয়ার চলছে তাতে আমাদের কোনো আপত্তি নেই, পোর্টের কোনো কাজ চলো, পোর্ট নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, বা ভারত নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। এখন এই যে আরাকান আর্মি এখন এই যে অ্যাক্টিভ যেটা করে দেওয়া হয়েছে সেটা তো করেছে ভারত, এবং আপনার যে হুন্তা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। তাহলে একদিকে ভারত সাপোর্ট করছে আরাকান আর্মিকে, একদিকে চীন সাপোর্ট করছে হুন্তা সেনাবাহিনীকে, তাহলে দুপক্ষের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হতে পারে। তাহলে এমন একটা পথ বার করা হোক যে পথে আমাদের দুজনের সমস্যার সমাধান হবে। ও ঝুন্তা বাহিনীকে যেমন করছে, হুন্তা বাহিনীকে লেখা হয় ঝুন্তা, কিন্তু উচ্চারণটা করে হচ্ছে হুন্তা। অনেক পরে আমি জেনেছিলাম যে হুন্তা, আসল উচ্চারণটা হচ্ছে হুন্তা। যাই হোক, হুন্তা বাহিনী তাদেরকে যেমন সাপোর্ট করছে, চায়না সেই সাপোর্ট কি করবে না করবে সেটা চায়নার ব্যাপার, ভারতের ব্যাপারে নাক গলাবে না। আর ভারত যে আরাকান আর্মিকে সমর্থন করছে তাতে চায়না নাক গলাবে না। এবং ভবিষ্যতে ভারত যদি কোনো কাইনেটিক অ্যাকশন নেয় তাহলে চায়না তাতে নাক গলাবে না। আর চীন যদি মায়ানমারে কোনো কাইনেটিক অ্যাকশন নেয় তাহলে পরে ভারত তাতে নাক গলাবে না, যতক্ষণ না পর্যন্ত ভারতের ঘাড়ে এসে ঝামেলাটা পড়ছে এবং চীনের ঘাড়ে গিয়ে ভারতের ঝামেলাটা পড়ছে, ততক্ষণ পর্যন্ত একে অপরের স্বার্থ রক্ষা করে চলা। দুপক্ষই যখন এক হয়েছে এবং তারপর একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে, এগ্রিমেন্ট সাইন হওয়ার পর আজকে অজিত দোভাল এসে মিটিং করেছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে। এই হলো গিয়ে চীনের গল্প, এইখানে হচ্ছে পুরোটা। অর্থাৎ ভারত চীন দুজনে সমানভাবে একসঙ্গে কাজ করবে। এখন যে বাধাটা ছিল মধ্যখানে একটা কিন্তু ছিল যে যদি এখন ভারত যদি কোনো কাইনেটিক অ্যাকশনে যায়, মানে একেবারে সরাসরি সামরিক অ্যাকশনে যায়, তাহলে পরে চীন সেটাই কিভাবে নেবে। চীনের সঙ্গে যেহেতু এখন সব রকম সমস্যা। দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে আসলে কি দুর্ভিক্ষ আসবে? যদি এমনটাই হয় তাহলে সাধারণ জনগণ যারা গার্মেন্টস পোশাক কারখানায় কাজ করে তাদের অবস্থা কি হবে? এতগুলো পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে তাহলে বাংলাদেশ আরও অচল হয়ে পড়বে।
এটা বাংলাদেশের জন্য খুবই খারাপ পর্যায়ে নিয়ে যাবে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। বাংলাদেশে দুর্ভিক্ষ আসলে তাহলে কি হবে? এদিকে মায়ানমার বাংলাদেশ নিয়ে ভারত চীন বৈঠক। সব মিলিয়ে বাংলাদেশের উপর একটা প্রভাব পড়বে, যা রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথে অবশ্যই লাইক দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।